বন্ধুরা, যখন পাকিস্তানের একটি ছোট মেয়ে ভেড়া চড়াতে চড়াতে অজান্তেই ভারতের সীমান্তে পৌঁছে গিয়েছিল, তখন জওয়ানরা তাকে দেখে তৎক্ষণাৎ থামিয়ে বলল, আর সামনে এগোলে গুলি চলতে পারে। একজন বলল, স্যার, এটা তো পাকিস্তানের মেয়ে, একে ধরো এবং থানায় নিয়ে চলো। মেয়েটি ভয়ে সেখানেই সংকুচিত হয়ে গেল। তখনই এক জওয়ান সেখানে এসে বলল, তোমাদের লজ্জা করে না? একটি ছোট মেয়েটে অপরাধীর নজরে দেখছ? কিন্তু কেউ তার কথা শোনে না। তারপর বন্ধুরা, সামনে মেয়েটির সাথে যা হয় তা আপনার হৃদয় গলিয়ে দেবে। বন্ধুরা, ভিডিওতে সামনে এগোনোর আগে আপনাদের কাছে একটি ছোট অনুরোধ, একবার এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। দুপুরের তপ্ত রোদ, ভারত পাকিস্তান সীমান্তের মরুভূমির বালি যেন আগুন উগড়ে দিচ্ছিল। বাতাসের ঝাপটা গরম অঙ্গারের মতো মুখে লাগত এবং শরীর ঝলসে দিত। কাঁটাতারের ওপারে ছড়িয়ে থাকা নির্জনতা। উঁচু উঁচু চৌকিতে পাহারা দিচ্ছে জওয়ানরা, রাইফেল কাঁধে ঝুলানো, চোখ সতর্ক। দূর দূর পর্যন্ত নিস্তব্ধতা, শুধু কখনো কখনো উটের ঘণ্টির শব্দ এবং বাতাসে উড়ে যাওয়া বালির শব্দ। তখন হঠাৎ এক জওয়ানের চোখ সীমান্তের ওপারে যায়। ওই দেখো, ওদিকে! তার কণ্ঠে সতর্কতা ছিল। বাকি জওয়ানরা তৎক্ষণাৎ সতর্ক হয়ে গেল। দূর থেকে একটি দল দেখা যাচ্ছিল, ভেড়ার দল, ধীরে ধীরে সীমান্তের দিকে এগিয়ে আসছিল এবং তাদের পিছনে একটি ছোট্ট ছায়া, ছোট্ট দেহ, হাতে পাতলা একটি লাঠি, বয়স কষ্টে 10 বছর। জওয়ানদের কান খাড়া হয়ে গেল। সীমান্তের প্রতিটি নড়াচড়া সন্দেহের ঘেরায় থাকে। কে এই মেয়েটি, নাকি কোনো চালের অংশ? জওয়ানরা তৎক্ষণাৎ ঘেরা তৈরি করে নিল। থামো সেখানেই, থেমে যাও! বজ্রের মতো আওয়াজ বাতাসে গুঞ্জে উঠল। মেয়েটি চমকে উঠল, তার কাঁপতে থাকা ঠোঁট নড়ল। আমি আমি পথ হারিয়ে ফেলেছি। জওয়ানরা সন্দেহের নজরে দেখল। পথ হারিয়ে ফেলেছ? এখানে, সীমান্তে? মেয়েটির চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। সে লাঠিটিকে জোরে ধরে রইল। আমি ভেড়া চড়াতে চড়াতে এদিকে চলে এসেছি। তার কণ্ঠে ছিল সরলতা, কিন্তু জওয়ানরা বিশ্বাস করল না। কে জানে এটা কোনো চাল কিনা? সরল চেহারায় গুপ্তচরও তো পাঠানো হয়। এক জওয়ান ধীরে বলল, ধরো একে, চৌকিতে নিয়ে চলো। অন্যজন আদেশের মতো বলল। মেয়েটি ভয় পেয়ে গেল, তার ছোট ছোট পা পিছিয়ে গেল। না, আমাকে ছেড়ে দাও, আমার আম্মি আমার জন্য অপেক্ষা করছেন। কিন্তু জওয়ানরা চারদিক থেকে ঘিরে ফেলল। মেয়েটি এখন জোরে জোরে কাঁদছিল। ভেড়া দল ছড়িয়ে পড়ে সীমান্তের বালিতে ছড়িয়ে গেল। কয়েক মিনিটের মধ্যেই জওয়ানরা তাকে ধরে চৌকির দিকে নিয়ে যাচ্ছিল। তার ছোট্ট কবজি কঠিন হাতের মুঠোয় আটকে ছিল। সে চিৎকার করে বলছিল, আমি কিছুই করিনি, আমাকে বাড়ি যেতে হবে, আমার আম্মি অসুস্থ। কিন্তু কঠোর শৃঙ্খলাপরায়ণ সৈনিকদের মুখে কোনো কোমলতা দেখা যাচ্ছিল না। তাদের জন্য সীমান্তে প্রতিটি পদক্ষেপ দেশের নিরাপত্তার সাথে জড়িত ছিল। মেয়েটিকে টেনে ভেতরে নিয়ে আসা হলো। তার গাল অশ্রুতে ভিজেছিল। তখনই সামনে থেকে একটি জোরালো আওয়াজ গুঞ্জে উঠল। এসব কি হচ্ছে? দরজা থেকে বেরিয়ে এলেন ক্যাপ্টেন অরুণ সিং। ৩৫ বছরের দৃঢ় মুখ, তীক্ষ্ণ চোখ, কাঁধে তারার ঝলক, শৃঙ্খলা এবং কঠোরতা ছিল তার আর এক নাম। কিন্তু হৃদয়ের ভেতরে একটি অজানা ব্যথাও চাপা ছিল। জোয়ানরা তৎক্ষণাৎ স্যালুট করল। স্যার, এই মেয়েটি সীমান্তের ওপার থেকে এসেছে, পাকিস্তানের। মনে হচ্ছে সন্দেহ আছে একে গুপ্তচর বানিয়ে পাঠানো হয়েছে। অরুণের চোখ মেয়েটির দিকে গেল। ছোট্ট প্রাণ কাঁপছিল, 2 হাতে অশ্রু মুছছিল। অরুণের কপালে ভাঁজ পড়ে গেল। সে রাগে গর্জে উঠল, তোমাদের লজ্জা করে না? এটা তো নিরীহ 10 বছরের একটি মেয়েতে তোমাদের সন্ত্রাসবাদী দেখা যাচ্ছে। জোয়ানরা চুপ হয়ে গেল। কারো সাহস হল না কিছু বলার। অরুণ মেয়েটির কাছে ঝুঁকল, কণ্ঠকে কোমল করল। বেটা, ভয় পেও না, বলো তুমি এখানে কিভাবে এলে? মেয়েটি দ্বিধা করল, তারপর ভাঙা কণ্ঠে বলল, আমার নাম সায়রা, আমি পাকিস্তানের ধনক গ্রাম থেকে এসেছি। ভেড়া চড়াতে চড়াতে পথ হারিয়ে ফেলেছি। অরুণ গভীর নিঃশ্বাস নিল। সে মেয়েটির চোখে তাকাল। সেখানে ভয় ছিল, কিন্তু মিথ্যা ছিল না। অরুণ ধীরে তার পিঠে হাত বুলিয়ে দিল। ঠিক আছে, ভয় পেও না, তোমার কিছু হবে না, আমরা তোমাকে নিরাপদে ফিরিয়ে দেব। সাইরার চোখ থেকে অশ্রু পড়তেই থাকল, কিন্তু অরুণের কথায় সে কিছুটা শান্তি পেল। অরুণ জওয়ানদের আদেশ দিল, একে কোনো আঘাত করা হবে না, একে বিশ্রাম করতে দাও, পানি দাও। এক জওয়ান দ্বিধা করে বলল, কিন্তু স্যার, ওপর থেকে আদেশ। অরুণের কণ্ঠ গর্জে উঠল, আদেশ আমি দেব, আর শুনে নাও, এটা একটি মেয়ে, শত্রু নয়। নিস্তব্ধতা নেমে এলো। জোয়ানরা মাথা নিচু করল। সায়রাকে একটি ছোট ঘরে বসানো হলো। জোয়ানরা পানি নিয়ে এলো। সে কাঁপতে থাকা হাতে গ্লাস ধরল, ধীরে ধীরে পান করল। সায়রা চুপচাপ বসেছিল।
তার চোখের অশ্রু এখনও থামেনি। তার সামনে রাখা গ্লাস অর্ধেক ভরা হয়েছিল, কিন্তু তার কাঁপতে থাকা হাত এখনও লাঠিটিকে জোরে ধরেছিল, যেন সেই কাঠই তার একমাত্র ভরসা। বাইরে চৌকিতে জোয়ানদের কণ্ঠ ভেসে আসছিল। স্যার, জানা নেই মেয়েটি সত্য বলছে নাকি কোনো চাল। হ্যাঁ, পাকিস্তানিরা তো এমনই, পদ্ধতি বের করে, কিন্তু এত নিরীহ লাগছে, সে কি মিথ্যা বলতে পারে? ক্যাপ্টেন অরুণ দূর থেকে সব শুনছিলেন। তার মনেও যুদ্ধ চলছিল, কর্তব্য আর মানবতার যুদ্ধ। মরুভূমির মাঝে থাকা একটি ছোট গ্রাম, কাঁচা ঘর, ভাঙা খাট, আর সেই ঘরগুলোর একটিতে সায়রার বাড়ি। দরজায় বসে এক দুর্বল অসুস্থ নারী, সায়রার আম্মি। মুখে ক্লান্তি, ভেতরে মাটির চুলায় কিছু ফুটছে, শুধু ডালের পাতলা পানি। সায়রা দৌড়ে আসে, মুখে নিরীহ হাসি। আম্মি, দেখো, আজ আমি ভেড়াগুলোকে অনেক দূর নিয়ে গিয়েছিলাম, ঘাস পেয়েছিলাম, তাই সবাই পেট ভরে খেয়েছে। আম্মি হাসলেন, তারপর ধীরে কাশতে লাগলেন। মেয়ে, তুই এত ছোট, তবু বাড়ির বোঝা বহন করছিস। সায়রা হেসে বলল, আম্মি, আব্বু খেতে মজুরি করেন, আপনাকে কাজ করতে হবে না, আমি আছি না, আমি সব করব। কিন্তু তার চোখে লুকানো ভয় অন্য কিছুই বলছিল। তার বাবা সারাদিন অন্যদের খেতে মজুরি করত। দিনের আয়ে কষ্টে দুটো রুটির জন্য যথেষ্ট হতো। কখনো খাবার মিলত, কখনো না খেয়েই ঘুমাতে হতো। সায়রা প্রায়ই নিজের ভেড়াগুলো বিক্রি করে ঘর চালানোর স্বপ্ন দেখত, কিন্তু সে জানত এই ভেড়াগুলো ছাড়া তার কাছে কিছুই নেই। এক জওয়ান খাবার নিয়ে এলো, থালায় রুটি আর ডাল। সায়রা ভয়ে পিছিয়ে গেল। জওয়ান হেসে বলল, খাবার থেকে ভয় পাওয়ার দরকার নেই, এটা বিষ নয়, আমাদেরই রুটি, খেয়ে নাও। সে ধীরে থালা রেখে বাইরে চলে গেল। সায়রা থালার দিকে তাকিয়ে রইল, কিছুক্ষণ ভাবল, তারপর কাঁপতে থাকা হাতে রুটি তুলে নিল। ছোট ছোট গ্রাস খেল, আর খেতে খেতে চোখ থেকে অশ্রু পড়তেই রইল। বাইরে চৌকিতে দুই জওয়ান বসে কথা বলছিল। একজন বলল, জানা নেই স্যার একে কেন এত গুরুত্ব দিলেন, শেষ পর্যন্ত পাকিস্তান থেকে এসেছে। অন্য জওয়ান একটু নরম মনের ছিল, কিন্তু এটা তো একটি মেয়ে, দেখছ না কত ভয় পেয়েছে। প্রথম জওয়ান হেসে বলল, ভয়ের নাটকও তো হতে পারে, কে জানে পেছনে কী পরিকল্পনা আছে। তাদের কথার মাঝে ক্যাপ্টেন অরুণ এসে পড়েন। তার চোখ রাগে ভরে যায়। আমি বলেছিলাম না, এটা একটা মেয়ে, এর বেশি কিছু বলার দরকার নেই। জওয়ানরা তৎক্ষণাৎ চুপ হয়ে যায়। রাতের নিস্তব্ধতা। রাত গভীর হয়ে গিয়েছিল। সায়রা ঘরের কোণে সংকুচিত হয়ে ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু তার চোখে ঘুম ছিল না। যখনই চোখ বন্ধ করত, আম্মির মুখ সামনে ভেসে উঠত, মেয়ে, বাড়ি ফিরতে দেরি করিস না। সে কেঁপে উঠত, চোখ খুলে দিত। অন্য ঘরে অরুণ বসেছিল, টেবিলে মানচিত্রা ছড়ানো ছিল, কিন্তু তার দৃষ্টি মানচিত্রে ছিল না। সে শুধু সায়রার কথাই ভাবছিল। তার মনে অস্থিরতা ছিল, কারণ এই নিরীহ মেয়েটিকে দেখে তার নিজের বোনের কথা মনে পড়ছিল। সেই বোন যে একদিন এই সীমান্তেই খেলতে খেলতে পাকিস্তানে চলে গিয়েছিল, আর কখনো ফিরে আসেনি। অরুণ মুঠি চেপে ধরল। কাশ, সেদিন আমি তাকে থামাতে পারতাম। সায়রা তো ভেড়ার পিছনে পিছনে সীমান্ত পর্যন্ত এসে গিয়েছিল, কিন্তু অরুণের বোনকে পাকিস্তান। বোন মীরা ভরসা, হাসি খুশি, চোখে স্বপ্ন। অরুণ আর মীরা ঘণ্টার পর ঘণ্টা বালির টিলায় খেলত, কখনো ঘুড়ি উড়াত, কখনো উটে চড়ত, কখনো বালির প্রাসাদ বানাত। তাদের মা সবসময় হাসতে হাসতে বলতেন, অরুণ, তুই বড় হয়ে সৈনিক হবি, আর মীরা তোর সিংহী বোন। অরুণ গর্বে বুক ফুলিয়ে দিত, আর মীরা খিলখিল করে হেসে উঠত। কিন্তু ভাগ্যের ইচ্ছা ছিল অন্য। একদিন গ্রামের কাছেই সীমান্তের কাঁটাতারের ওপার থেকে ঢোল আর গানের আওয়াজ আসছিল। পাকিস্তানের গ্রামে কোনো বিয়ে ছিল। মীরা জেদ ধরল, ভাইয়া, দেখো ওদিকে নাচ গান হচ্ছে, চলো দেখে আসি। অরুণ বকাঝকা করল, না, সেখানে যাওয়া যাবে না, ওটা সীমান্ত। কিন্তু মীরা ছিল নিরীহ, সে ধীরে ধীরে একাই সেদিকে এগিয়ে গেল। অরুণ পিছন থেকে দৌড়াল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। কিছু পাকিস্তানি টহল জওয়ান তাকে ধরে ফেলল। অরুণ চিৎকার করল, মীরা, মীরা! কিন্তু কাঁটাতারের ওপারে দাঁড়ানো কঠোর মুখ, বন্দুক আর চিৎকার সব তার আওয়াজকে চাপা দিয়ে দিল। সেই দিনের পর
মীরা আর কখনো ফিরে আসেনি। সে ভাবছিল, সে তো আমার বোন ছিল, আমি তাকে হারিয়েছি। আর আজ এই সায়রা যে কোথাও না কোথাও আমাকে সেই মীরার কথা মনে করিয়ে দিচ্ছে। সায়রা এখন জওয়ানদের সাথে কিছুটা মিশে যেতে শুরু করেছিল। কখনো বিস্কুট খেয়ে নিত, কখনো চায়ের কাপে দুধ চাইত। তার নিরীহ আচরণ জওয়ানদের মুখে হাসি এনে দিত। এক জওয়ান জিজ্ঞেস করল, বেটা, তোমার ভয় লাগে না এখানে? সায়রা ধীরে বলল, ভয় তো লাগে, কিন্তু আম্মি বলতেন ভালো মানুষ সব জায়গায় থাকে, শুধু তাদের চিনতে জানতে হয়। এটা শুনে সব জওয়ান চুপ হয়ে গেল, কারণ সেই মেয়েটির সরল কথা তাদের হৃদয় ছুঁয়ে গিয়েছিল। অরুণ দূরে দাঁড়িয়ে সব শুনছিল। তার মুখে এক অদ্ভুত শান্তি আর দুঃখ দুটোই ছিল। অরুণ একা চৌকির ছাদে বসেছিল। সায়রা চুপচাপ তার পাশে এসে বসে গেল। কি হয়েছে? আপনি কেন উদাস? অরুণ চমকে উঠল। সে হাসি লুকানোর চেষ্টা করল। কিছু না বেটা, শুধু পুরনো দিনের কথা মনে পড়ছে। সায়রা সরলভাবে জিজ্ঞেস করল, আপনারও আম্মি আছে? অরুণের গলা ভারী হয়ে গেল। হ্যাঁ, ছিল, আর একটি ছোট বোনও ছিল। সায়রা অবাক হয়ে বলল, বোন? কোথায় সে? অরুণ গভীর নিঃশ্বাস নিল। কোথাও, এই সীমান্তের ওপারে। সায়রা চুপ হয়ে গেল। তার চোখে প্রশ্ন ছিল, কিন্তু সে কিছু জিজ্ঞেস করল না, শুধু ধীরে অরুণের হাত ধরে নিল। অরুণের চোখে অশ্রু চলে আসছিল, কিন্তু সে তা আটকে রাখল। অরুণ গভীর নিঃশ্বাস নিল। তার চোখে তার হারিয়ে যাওয়া বোনের ছবি ভেসে উঠল। সেই নিরীহ মুখ, সেই কাঁপা ঠোঁট, সেই ভয়। অরুণ সায়রার সামনে এসে নরম কণ্ঠে বলল, বেটা, তোমার ভয় পাওয়ার দরকার নেই, এখানে কেউ তোমাকে ক্ষতি করবে না। সায়রা কাঁপতে কাঁপতে হাত জোড় করে বলল, আমাকে শুধু আম্মির কাছে পাঠিয়ে দিন, তিনি আমার জন্য অপেক্ষা করছেন। তার নিরীহতা চৌকির পরিবেশ বদলে দিল। ঠিক তখনই রেডিওতে বার্তা এলো, ক্যাপ্টেন অরুণ, অবিলম্বে মুখ্য কার্যালয়ে রিপোর্ট করুন, মেয়েটিকে নিয়ে উচ্চকর্তারা কথা বলতে চান। অরুণের কপালে ঘাম এসে গেল। তার আত্মা মানবতার দিকে ঝুঁকছিল। তিনি ধীরে বললেন, স্যার, এটি একটি মেয়ে, 10 বছরের নিরীহ। আমাদের তাকে মানবতার চোখে দেখা উচিত, সন্দেহের চোখে নয়। ঘরে নীরবতা নেমে এলো। বড় অফিসার রাগে টেবিলে হাত মারলেন। ক্যাপ্টেন অরুণ, আপনার দায়িত্ব দেশের প্রতি, অনুভূতির প্রতি নয়। মনে রাখবেন, সীমান্তে দয়া দুর্বলতা হয়। অরুণের চোখ ভিজে গেল। তিনি মনে মনে ভাবলেন, ইউনিফর্ম কি সত্যি আমাকে মানুষ হতে বাধা দেবে? আমার বোনের মতো এই মেয়েও কি কোনো ষড়যন্ত্রের শিকার হবে? ঠিক তখন বাইরে থেকে সায়রার কান্নার আওয়াজ এলো, আমাকে আম্মির কাছে পাঠিয়ে দাও। অরুণের হৃদয় ভেঙে গেল। তিনি বুঝলেন, এখন তাকে একটি বড় সিদ্ধান্ত নিতে হবে, নিয়মের পথ নাকি মানবতা। সায়রা বাইরে চৌকিতে বসেছিল। সে 2 হাতে চোখ মুছতে মুছতে বলছিল, আমাকে আম্মির কাছে যেতে হবে, আমাকে বাড়ি যেতে হবে। অরুণের চোখ ভিজে গেল। তার মন বারবার বলছিল, যদি এটা আমার বোন হতো, আমি কি করতাম? তাকেও কি হারাতাম? বড় অফিসার শেষবার আদেশ দিলেন, ক্যাপ্টেন অরুণ, মেয়েটিকে অবিলম্বে পাকিস্তানের সেনাবাহিনীর হাতে তুলে দাও, এটা আদেশ। অরুণ গভীর নিঃশ্বাস নিল। তারপর দাঁড়িয়ে বলল, স্যার, আমি সৈনিক, দায়িত্ব পালন করা আমার কর্তব্য, কিন্তু আমি মানুষও, আর মানবতা পালন করা আমার আত্মার কর্তব্য। এই মেয়েটি কোনো শত্রু নয়, সে শুধু তার মায়ের কোলে ফিরতে চায়। যদি তাকে ফিরিয়ে দেওয়া আমাদের দেশের জন্য বিপদ হয়, তবে আমি দায়িত্ব নিতে প্রস্তুত, কিন্তু যদি আমরা তাকে বন্দী করি, ইতিহাস আমাদের কখনো ক্ষমা করবে না। কথা শেষ হতেই ঘরে নীরবতা নেমে এলো। বড় অফিসার কিছুক্ষণ চুপ রইলেন। তারপর ধীরে বললেন, ঠিক আছে ক্যাপ্টেন, তোমার মানবতাকে একটি সুযোগ দিচ্ছি। মেয়েটিকে সীমান্ত পর্যন্ত পৌঁছে দাও, কিন্তু মনে রেখো, যদি কিছু ভুল হয় তবে তার পুরো দায়িত্ব তোমার। অরুণের চোখে স্বস্তির ঝলক এলো। সন্ধ্যার সময় ছিল, কাঁটাতার উঁচু, পোস্ট এবং 2 পাশে জওয়ানরা। অরুণ সায়রার হাত ধরল। সায়রা ভয়ে জিজ্ঞেস করল, আপনি কি সত্যি আমাকে আম্মির কাছে পৌঁছে দেবেন? অরুণ ঝুঁকে হাসলেন, হ্যাঁ বেটা, তুমি আর কখনো একা থাকবে না। দুজন ধীরে ধীরে তারের কাছে পৌঁছল। পাকিস্তানের দিক থেকেও কিছু অফিসার উপস্থিত ছিল। আনুষ্ঠানিক কথা হল, সায়রার চোখ অবিরাম জলজল করছিল। যেই সে পাকিস্তানের মাটিতে পা রাখল, দূর থেকে তার মা দৌড়ে এলো। সে কাঁদতে কাঁদতে সায়রাকে জড়িয়ে ধরল। পুরো দৃশ্য দেখে সেখানে দাঁড়ানো অনেক জওয়ানের চোখও ভিজে গেল। সায়রা যেতে যেতে পেছনে ফিরে অরুণকে দেখল এবং ছোট্ট কণ্ঠে বলল, আল্লাহ আপনাকে খুশি রাখুন আঙ্কেল, আপনি আমার জীবন বাঁচানো ফেরেশতা। অরুণের মন ভরে উঠল। তিনি স্যালিউট করে মাথা নুইয়ে দিলেন। সেদিন অরুণ বুঝেছিলেন, সীমান্ত দেশকে ভাগ করতে পারে, কিন্তু মানবতা জুড়ে দেয়। কখনো কখনো একটি নিরীহ হাসিই জয় হয়ে যায়, আর বন্দুক হেরে যায়। গল্প ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই বলবেন, আর আপনি এই ভিডিও কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন।
জয় হিন্দ।